দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকেই মানুষের কল্যাণে প্রতিদিনের সাপ্তাহিক সংলাপের সাথে আছেন সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় অভিভাবক শূন্যতায় অনিরাপদ সাংবাদিকতা। আজকে সম্মানিত অতিথি হিসেবে ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আহ, দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইনভেস্টিগেশন ইনচার্জ, রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক আহ, জনাব সাইদুর রহমান রিমন আমাদের সাথে যুক্ত হয়েছেন। দৈনিক আজকের সংলাপ পত্রিকার সহকারী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাবা রিমি সর্দার আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিশিষ্ট মানবাধিকার নেতা, মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণের শ্রদ্ধাভাজন মহাসচিব জনাব নাসির উদ্দিন পল্লব। আজকে আমরা এই মানুষের কল্যাণ প্রতিদিনের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই এবং সাথে সাথে কৃতজ্ঞতাও জানাই যে অতি ব্যস্ততম সময় ফেলে মানুষের কল্যাণ প্রতিদিনের নিয়ন্ত্রণে আজকে যে সংলাপে অংশগ্রহণ করেছেন সেজন্য। তো আজকে আমরা অভিভাবক শূন্যতায় অনিরাপদ সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের এই ইউটিউবের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত থাকবেন সকলকে স্বাগত জানাই। আমরা অতিথি পরিচয়ের পাশাপাশি আমার সহকর্মী হিসেবে রয়েছেন মৌমিতা বাগচি এবং সার্বিক নির্দেশনায় রয়েছে মানুষের কল্যাণ প্রতিদিনের সম্মানিত সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কবির নেওয়াজ রাজ এবং কারিগরি সহায়তায় রয়েছেন হাসানুর রহমান সুমন। তো এখন আমার সহকর্মী মৌমিতা বাগচি, তিনি পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনের জন্য তাকে আহ্বান জানাচ্ছি। মৌমিতা। মৌমিতা শুনতে পাচ্ছেন? তো আমরা সুন্দর বিষয় ভিত্তিক আলোচনা কিন্তু আমরা শুরু করব। তার আগেই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাংবাদিকতা এবং সংবাদপত্র এবং সাংবাদিকতা দুটি যেমন একে অপরের এবং মানবাধিকার বিষয়টাও কিন্তু অঙ্গাঙ্গিন ভাবে জড়িত। বর্তমান সময়ে সত্য প্রকাশে যেমন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে একটি বিশেষ মহলের, এবং সত্য কথা বলার কারণে সাংবাদিক নির্যাতনের যে সংখ্যা কিন্তু ইতিমধ্যে অনেকটা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে এটি বেশি দেখা যায়। সব মিলিয়ে আজকে আমাদের সুন্দর আলোচনা হবে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে আলোকিত করতে চাই এবং অন্তরায়গুলো আমরা, প্রতিবন্ধকতাগুলো আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারবো। আজকে আমাদের মৌমিতা বাগচি, আপনি লাইনচ্যুত হয়ে গিয়েছিলেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমার কিছু সাধারণ প্রবলেমের জন্য আমি হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি পরবর্তী অনুষ্ঠানের পরবর্তী অংশ শুরু করতে পারেন মৌমিতা। জি, আচ্ছা। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মৌমিতা বাগচি। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছি সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের। তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কিছু কথা বলে রাখি। আমাদের এই অনুষ্ঠানটি একই সাথে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমরা দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের এখানে আমন্ত্রণ করে থাকি এবং আমাদের প্রশ্নের ভিত্তিতে দিয়ে থাকেন তারা তাদের যুক্তিসম্মত মতামত। প্রিয় দর্শক, আপনাদের স্বার্থে অনুষ্ঠান আয়োজন করে থাকি আমাদের এই অনুষ্ঠান। অবশ্যই আপনাদের করতে হবে আমাদের চ্যানেলটি যাতে আমাদের অনুষ্ঠান সর্বপ্রথম আপনি দেখতে পারেন। প্রিয় দর্শক, আরেকটি কথা না বললেই নয়, এখন করোনার সময়, করোনা মহামারী, অবশ্যই মাস্ক পরবেন এবং সুস্থ থাকবেন।
দর্শকবৃন্দ, আমরা এখন চলে যাব সরাসরি আলোচনায়। এখন আমাদের মাঝে আলোচনায় আসবেন, তার নাম বলার আগে আমি দুটো কথা তার সম্পর্কে না বললেই নয়। তিনি হচ্ছেন পুরো সাংবাদিক ক্রমের এক উজ্জ্বল নক্ষত্র, বলা চলে নতুন ভোরের সূর্য এবং নতুন প্রজন্মের আইকন, যাকে ছাড়া সাংবাদিক ক্রম কিছু ভাবতেই পারে না। এবং তিনি আমাদের সবার প্রিয় মুখ। একই সাথে তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইনভেস্টিগেশন ইনচার্জ। তিনি আমাদের সবার প্রিয় মুখ, সাইদুর রহমান রিমন। সাইদুর রহমান রিমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাইদুর রহমান রিমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক বৃন্দ, সাইদুর রহমান রিমন যে কোনো কারণে আমাদের থেকে হয়তো ডিসকানেক্টেড এই মুহূর্তে। প্রিয় দর্শক, উনি আবার জয়েন হলে আমরা অবশ্যই ওনার কাছে যাব। জি, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন সাইদুর রহমান রিমন। সাইদুর রহমান রিমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি, এখন আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, সাইদুর রহমান রিমন, আপনার কাছে আমি প্রথম প্রশ্নটি করব। মফস্বল পর্যায়ে সাংবাদিকগণ পত্রিকা অফিস তথা তথ্য মন্ত্রণালয়ের সুবিধাদি থেকে বঞ্চিত, এ বিষয়ে আপনি কি বলবেন? সাইদুর রহমান রিমন। প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই বলে যে আপনারা প্রতিবারই আপনাদের সাবজেক্ট চুজ করে খুবই চমৎকার এবং সাংবাদিকদের জন্য এটা আসলেই অস্তিত্বের প্রশ্ন। আজকে যেমন আপনাদের সাবজেক্টটা রয়েছে যে অভিভাবক শূন্যতায় বিপন্ন সাংবাদিকতা। সত্যি সত্যি আমরা অভিভাবক শূন্যতার মধ্যে সাংবাদিকদের জীবন কাটে, সাংবাদিকদের জীবন কাটছে। কোন এক সময় আমাদের ইউনিয়ন ছিল, এখনো আছে, সমিতি ছিল, এখনো সমিতি আছে, ফোরাম আছে, কিন্তু আমরা যোগ্য নেতৃত্ব পাই না বলে, বা যারা আমাদের সাংবাদিকদের দেখে রাখবেন, যত্ন করে রাখবেন, লালন পালন করবেন, সেই রকম নেতার বড়ই অভাব বোধ করি আমরা এখন। যে কারণে আমাদের কি শহর কি গ্রাম কোথাও খোঁজ নেওয়ার মতো কোনো লোকই নাই আসলে। অন্য কোনো পেশার লোক তো থাকেই না। যে সাংবাদিকরা থাকেন, যারা নেতৃত্ব দেন, তাদের হাতে গোড়া যারা থাকেন, তারাও যদি আমাদের পাশে না থাকেন, না দাঁড়ান, তখন সত্যি সত্যি অভিভাবক থাকার পরেও তোমরা অভিভাবক শূন্য হয়ে পড়ি। এবং আপনি যে কথাটা বলছিলেন যে মফস্বল এলাকার সাংবাদিকরা কেন তথ্য মন্ত্রণালয়ের যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, কেন তথ্য মন্ত্রণালয়ের যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছে না, পায় না, সেই বিষয়টা এখানেও কিন্তু অভিভাবক শূন্যতাই আমাদেরকে প্রমাণ করে দেয় যে আমরা তথ্য মন্ত্রণালয় যদি আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, তা নিয়ে মোকাবেলা করার মতো, কথা বলার মতো আমাদের কোনো অভিভাবক থাকে না, আমরা পাই না কখনো। আমাদের খুবই দুঃখের সাথে আমি স্মরণ করে দিতে চাই যে গত একটি বছরেরও বেশি সময় ধরে করোনাকালীন যে কোভিড-19 যে সংকটের মধ্যে আমরা পড়েছি, আমাদের অনেক সাংবাদিক বন্ধু ভাই ব্রাদার যারা আছেন, অনেকের বেতন ভাতা নিয়মিত হচ্ছে না, তারা কিন্তু অনেক কষ্ট করছেন। সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবারই আমাদের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন, বেঁচে থাকার অবলম্বনের জোগাড় করে দিয়েছেন, কিন্তু আমরা কি সেসব পাচ্ছি? সবাই আসলেই জানা আমরা সব পাচ্ছি না। এটা নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের মাধ্যমে বন্টন হচ্ছে, যে কারণে আমাদের অনেক সাংবাদিক বন্ধুদেরই পেতে দেখছি না, ক্রাইটেরিয়া খুঁজে পাচ্ছি না যে কি ক্রাইটেরিয়া তারা পাবেন, কেন পান না, সেইটা নির্ধারণ করার মতো আমাদের কাউকে দেখতে পাচ্ছি না। এবং তারা আমাদেরকে ঘোষণা দিয়ে জানাচ্ছেন না যে আপনি এই ক্রাইটেরিয়া হইলে পাবেন, না হলে পাবেন না। একজন সাংবাদিক আছেন ধরেন খুবই অভাবগ্রস্ত, কিন্তু তিনি সাংবাদিক ইউনিয়নের সদস্য নন, কিংবা একজন সাংবাদিক আছেন তিনি সাংবাদিক সমিতির সদস্য নন, সাংবাদিক ফোরামের সদস্য হয়ে থাকলে তিনি পাবেন না কেন? বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, আমার জানা মতে সারা দেশে তাদের অনেক দুস্থ সাংবাদিক তাদের তালিকার মধ্যে আছেন, কিন্তু তারা আজ অব্দি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো ত্রাণ সহায়তা সুবিধা কিংবা দুস্থ সহায়তা সুবিধা কিংবা কোন রকম উপহার সামগ্রী পাননি। তাদের জীবন কাটে বড়ই কষ্টে, বড়ই অনাহারে, বড়ই অসহায় অবস্থায়। সেক্ষেত্রে আমরা আবারও অভিভাবক শূন্যতা বোধ করতে থাকি, বোধ করি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাইদুর রহমান রিমন, আমাদের মাঝে এত সুন্দরভাবে বুঝিয়ে এবং সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য।
প্রিয় দর্শক, এ পর্যায়ে উপস্থাপনায় আসবেন আমার সহকারী হাফিজুর রহমান শিমুল। হাফিজুর রহমান শিমুল, আপনি। হাফিজুর রহমান শিমুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হাফিজুর রহমান শিমুল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ মৌমিতা, হ্যাঁ হ্যাঁ মৌমিতা, জি আমি শুনতে পাচ্ছিলাম। জি জি। বলুন বলুন। অনেক সুন্দরভাবে উপস্থাপন করছিলেন সাইদুর রহমান রিমন ভাই। তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইনভেস্টিগেশন ইনচার্জ। আহ, যে অভিভাবকহীন আমরা আসলে যে কি আমরা খুব বিশেষ করে যারা সাংবাদিকতায় রয়েছি, আমরা আহ, এক একটা সময় আমরা লক্ষ্য করি যে ডিসকানেক্ট হয়ে গেল নাকি, আমরা আমরা লক্ষ্য করি যে আমরা বিগত দিনে 12-র পূর্ববর্তী 12 সালের আগে আমরা এমনটা দেখেছি যে মফস্বল পর্যায়ে সাংবাদিকদের একত্রিত করে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল সমাবেশ করে সাংবাদিকদের দাবি আদায়, সাংবাদিকদের স্বার্থ রক্ষা, সাংবাদিকদের ন্যায্য দাবির সরকারের কাছে উপস্থাপন করা সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে আমাদের মফস্বল পর্যায় থেকে উঠে নিয়ে ওখানে আন্দোলন সংগ্রাম অনেক কিছু করে কিন্তু চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাস্তবতায় মফস্বল পর্যায়ে সাংবাদিকরা তেমন মূল্যায়িত কখনো হননি। আবার এমনকি দেখা যায় যে আহ, জেলা পর্যায়ে যারা প্রেস ক্লাব রয়েছে, প্রেস ক্লাবের জাতীয় জেলা পর্যায়ের প্রতিনিধিগণ সাথে, যেমন আমাদের জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করে থাকেন জেলা প্রেস ক্লাবের, কিন্তু উপজেলা পর্যায়ে সাংবাদিকদের কোনো মূল্যায়ন সেখানে হয় না। আবার জেলা পর্যায়ে সাংবাদিকদের কেন্দ্রীয় প্রেস ক্লাব কিংবা জাতীয় প্রেস ক্লাবের সাথে সেই গুরুত্বটা যেন তেমন একটা হয়ে ওঠে না। এই যে সমন্বয়হীনতা, বা আমাদের অভিভাবক যে মূলত আমাদের অভিভাবক কে, আমরা মনে করি একটি পত্রিকায় আমি আমি দৈনিক ভোরের পাতায় কাজ করি, আমার সম্পাদক মহোদয় আমার গার্জিয়ান এমন মনে করি। তো তিনি মফস্বল পর্যায়ে সাংবাদিকদের বা তৃণমূল পর্যায়ে প্রতিনিধিদের সেইভাবে মূল্যায়ন করে থাকেন না বা করেন না, এটা এটা কিন্তু সত্য কথা। তা মূলত আমাদের অভিভাবক কে, আমরা আমরা যারা সাংবাদিক, আমরা সাংবাদিকতা করি, আমরা অনেক ঝুঁকি নিয়ে তৃণমূল পর্যায়ে সত্য প্রচারের চেষ্টা করে যাচ্ছি ঠিকই, কিন্তু আসলে সমস্যায় যখন আমি পতিত হই বা সমস্যার সম্মুখীন আমি যখন হই, আমি যখন দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হই, আহ, তখন আমি কিভাবে এটা থেকে উত্তরণ পাবো, আমি কাকে অভিভাবক হিসেবে সহায়তা চাবো, এই জায়গাটা নিয়ে বেশ সন্দিহান হয়ে থাকি। তো সাইদুর রহমান রিমন ভাই যেমনটা বলছিলেন যে আসলে আমরা সত্যিকার অর্থে অভিভাবক। আপনি রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা পেয়েছেন। আপনি বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বেশি সর্বাধিক প্রচারিত পত্রিকায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। তো এই জায়গাটা যদি আমাদের একটু বলতেন যে আসলে এই আমাদের এই সাংবাদিকদের মূলত অভিভাবক কাদের হওয়া উচিত ছিল, এবং মফস্বল পর্যায়ে সাংবাদিকদের মূল্যায়ন হওয়ার দরকার ছিল কিনা, যদি আপনি সিনিয়র পার্সন হিসেবে আমাদের যদি একটু বলতেন জীবন ভাই। আসলে আমরা তো এই দুর্ভাগা জাতিতে পরিণত হয়েছি এই কয়েক বছর ধরে। যখন দেখেন আপনারা শুধু সাংবাদিকদের দিকে তাকাবেন কেন, যে সাংবাদিকদের দোষ ধরবেন কেন, যে সাংবাদিকদের অভিভাবক নাই কিংবা আমরা অভিভাবক বাছাই করতে জানি না, এই দিকটা ধরবেন কেন? রাষ্ট্রীয়ভাবে দেখেন তো আমাদের অভিভাবকটা কি? যখন দুই দলের দুই নেত্রী কিংবা একাধিক দলের আরো নেতারা যখন বিরোধে বাধে কিংবা বিরোধে লিপ্ত হয় কিংবা সংঘাত সংঘর্ষ রাজনীতি হয়ে ওঠে সংঘাতময়, সেখানে কিন্তু আমাদের এমন কোনো লোক নেই যিনি অভিভাবক সেজে এসে বলবেন তোমরা দুজন থামো, আমি কথা বলছি, আমি দেখছি। তার মানে আমাদের নিরপেক্ষতার কথা বলেন, অভিজ্ঞতা জ্ঞানের দিক থেকে হোক আর বয়োজ্যেষ্ঠতার দিক থেকে হোক, কোন একজন সিনিয়র মানুষ, সিনিয়র পার্সন যিনি থাকবেন, যার কথা সবাই শুনবেন, এরকম লোক কিন্তু আমাদের খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায় রাষ্ট্রীয় পর্যায়ে। সেক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রে তো এটা পাওয়া আরো কঠিন হওয়ারই কথা। তবু আমরা বিগত বেশ কয়েকটা বছর ধরে যেটা দেখছি, যে আমাদের আগে সাংবাদিক ইউনিয়নের কিংবা সাংবাদিক সমিতির কিংবা সাংবাদিকের অন্যান্য সংগঠনের নেতা কারা হতেন, শফি ভাইকে দেখতাম আমি তখন মফস্বল এলাকার কোনো এক জায়গার সাংবাদিক ছিলাম, সাভার এলাকার ইত্তেফাকের রিপোর্টার ছিলাম সাভারে।
তখন তখন সমী ভাইকে সারা দেশ তিনি ঘুরে বেড়াতেন একটা চটের ব্যাগ নিয়ে। সাংবাদিকদের সুখ দুঃখে তিনি হাজির হতেন। যে কোনো সংঘাত সংঘর্ষ কিংবা হামলার জায়গায় সমী ভাইকে আমরা দেখতে পেতাম। একটা পায়জামা একটা পাঞ্জাবি পরনের লোকটি সারা গ্রামময় ঘুরে বেড়াতেন, সারা দেশে ঘুরে বেড়াতেন। তাকে সবাই মেনেও নিতেন। আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মহাসচিব, তাকে তার প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয়, যে আহমেদ আবু জাফর সাহেব, তাকেও দেখছি আমরা সারা দেশে দেশময় ঘুরে বেড়াতে। কিন্তু সেখানে সাংগঠনিকভাবে আমাদের যে একটা অন্য সাংবাদিক সংগঠনগুলির সাথে যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে, সেই জায়গাটাতে মনে হয় একটু ঘাটতি আছে। এই ঘাটতি যদি না থাকতো, সমন্বয় হলেই কিন্তু আমরা অভিভাবক পেয়ে যেতাম। যেমন ধরেন একটু আগেই বলতেছিলেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের জাতীয় প্রেস ক্লাব আছে, সেই জাতীয় প্রেস ক্লাবের সাথে জেলা প্রেস ক্লাবগুলি সমন্বয় নেই। জেলা প্রেস ক্লাবগুলি আছে, তাদের সাথে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে সমন্বয় নেই। তাহলে জাতীয় প্রেস ক্লাব কেন? যদি সারা দেশের সব জেলার যদি প্রতিনিধিত্ব তার সাথে সম্পৃক্ততা না থাকে, সেটা জাতীয় প্রেস ক্লাবের হওয়ার ক্রাইটেরিয়াটা কি? এটা কিন্তু আমাদের বুঝে আসে না, আমাদের মাথায় আসে না। হয়তোবা আমরা বুঝি না। হয়তোবা আমার ধারণা ছিল যে প্রত্যেক জেলার প্রেস ক্লাবের কিংবা সাংবাদিকদের যদি সমন্বয় থাকতো জাতীয় প্রেস ক্লাবের সাথে, জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা কিংবা জেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের একটি প্রতিনিধি যদি জাতীয় প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত থাকতেন, তাহলে সহসাই জাতীয় পর্যায়ে উঠে আসতো যে কোনো জেলার খবর, যে কোনো উপজেলার খবর। আমাদের প্রথম দিকেই কিন্তু এখানে একটা বঞ্চনা রাখা হয়েছে যে আমরা জাতীয় প্রেস ক্লাবের মেম্বার হতে পারবো না, জাতীয় প্রেস ক্লাবের সাথে সমন্বয় থাকতে পারবো না আমাদের জেলাগুলি। এখানেই আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বড় যাত্রা। আমাদের সারা দেশময় যে সংগঠনটি কাজ করে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, হাজার হাজার তার মেম্বার, তাদের সাথে কেন্দ্রের পর্যায়ের যিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন কিংবা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে, তাদের সাথে সমন্বয় নাই কেন? ফোরামের নেতা যদি সমন্বয় না করতেও পারেন, তাহলে কি সাংবাদিক ইউনিয়ন যারা অভিভাবক বলে আমরা যাদেরকে জানি, তারা কেন ডেকে বসেন না? অতি সম্প্রতি রোজিনা ইসলামের উপরে হামলার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সর্বপ্রথম তারা ব্যানার নিয়ে মিছিল করেছে। পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ অন্তত 20টি জেলাতে তারা মিছিল করেছে এবং মানববন্ধন করেছে, প্রতিবাদ জানিয়েছে, মানুষকে জানাচ্ছে। কিন্তু সর্বশেষ কি দাঁড়ালো? যখন তারা সমন্বয় কমিটির কোনো বৈঠকে বসতো, তখন কিন্তু সাংবাদিক ইউনিয়ন কিংবা আমাদের রিপোর্টার্স ইউনিটি কিংবা অন্য যারা কেন্দ্র পর্যায়ে নেতৃত্ব দেন, তারা কিন্তু সাংবাদিক ফোরামের এই ভদ্রলোক নেতাকে কিন্তু ডাকার চেষ্টা করেনি। তার মানে কি? আমরা যাকে অভিভাবক মনে করছি, সেই আরেকটি জায়গায় অভিভাবক তাকে খাটো করে রাখার চেষ্টা করছেন, মূল্যায়ন করছেন না। তখন মূল্যায়ন করবেন না, তখন তো আমি তাকে ডিঙ্গিয়ে একজনকে অভিভাবক খুঁজে নিতে চেষ্টা করবো না কখনো। আর এই কারণেই আমরা অভিভাবক শূন্য, অভিভাবকহীন। বলতে পারেন অভিভাবক আছে, তবু আমরা পিতৃত্বের সুরে তাকে ডাকতে পারছি না, তিনি আমাকে স্বীকৃতি দিচ্ছেন না। এটাই হচ্ছে আমাদের চরম ব্যর্থতা, চরম লজ্জাজনক একটা ব্যাপার। জি, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ভালোভাবে। আসলে এটাই আমাদের সুন্দর উপস্থাপন। আমরা চেয়েছি যে সাংবাদিকদের যে অভিভাবক, এবং আসলে যে আমরা যে অভিভাবক যেমন শূন্যতা আছি, তেমন অনিরাপদ রয়েছে। এখানে আমাদের যেমন মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণের মহাসচিব মহোদয় রয়েছেন। তো এই আমরা একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকে আমরা একটি সময় পার করব। আমাদের সহকর্মী মমিতা, আপনি পরবর্তী পর্যায়ে শুরু করেন। মমিতা। জি, প্রিয় দর্শক, আমাদের ইন্টারনেট বা যাই হোক প্রযুক্তির কারণে আমাদের অতিথিবৃন্দ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো পরবর্তী প্রশ্ন আমি যাকে করব, তিনি হলেন ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক, নির্যাতিত সাংবাদিক ময়মনসিংহ, খায়রুল আলম রফিক। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখের বিষয়, তিনি আমাদের মাঝে নেই। আমাদের মাঝে মাত্র এসে উপস্থিত হলেন রিমি সর্দার, সহকারী সম্পাদক, দৈনিক আজকের সংলাপ। রিমি সর্দার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রিমি সর্দার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রিমি সর্দার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
প্রিয় দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে যে কোনো ভাবে আমরা দুঃখিত। আমাদের অতিথিবৃন্দর কাছে আমাদের আসলে পৌঁছাচ্ছে না। নাসিরউদ্দিন পল্লব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে সুন্দর বক্তব্য উপস্থাপন করবেন নাসিরউদ্দিন পল্লব, মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণের মহাসচিব। নাসিরউদ্দিন পল্লব, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, তৃণমূল পর্যায়ের সাংবাদিক কর্মীরা মূল্যায়িত হওয়ার ক্ষেত্রে সম্পাদক মণ্ডলের আন্তরিক হওয়া জরুরি, এ বিষয়ে আপনি কি বলতে চান? নাসিরউদ্দিন পল্লব। জি, ধন্যবাদ। আমাদের প্রিয় উপস্থাপিকা মৌমিতা বাগচি, তারপর আছেন সাথে সহকারী হাফিজুর রহমান শিমুল ভাই, এবং যারা আজকে সাথে উপস্থিত আছেন রিমি সর্দার, যিনি সম্পাদক, দৈনিক আজকের সম্পাদক, এবং আমাদের প্রথিতযশা সাংবাদিক যাকে আমরা জীবন্ত কিংবদন্তি বলে থাকি, সাইদুর রহমান রিমন, বাংলাদেশ প্রতিদিন ইনভেস্টিগেশন সেল ইনচার্জ, এবং আমাদের সরি, একটু হ্যাঁ, এই একটা কল আসছিল। তো আমার আসলে খুব ভালো লাগছে আজকে যে এরকম একটা চমৎকার পরিবেশে এই আয়োজনটা, আর এমন একটা এই ভূমিকা করা হয়েছে যে অভিভাবক শূন্যতায় সাংবাদিক, অনিরাপদ সাংবাদিক, চমৎকার একটি ভূমিকা সাজিয়েছেন। তো দুটি কথা বলার সুযোগ এসছে। এখানে তৃণমূল পর্যায়ে থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করি মানবাধিকার কর্মী হিসেবে, আমি সাধারণ সম্পাদক ঢাকা জেলা দক্ষিণ নিয়ে কাজ করি, বাংলাদেশ মানবাধিকার কমিশন। এখানে আমরা খেয়াল করেছি যারা তৃণমূল পর্যায়ে কাজ করেন, মফস্বল সাংবাদিক, পুরো বাংলাদেশের চিত্র যেখানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ বলা হয়, সেই স্তম্ভের এই অনিরাপত্তা, অভিভাবক শূন্যতা সত্যি আমাদেরকে খুব পীড়া দেয়। আমরা অনেক সময় যদি রাস্তার পাশে একটা সন্তান পাই, একটা ছেলে পাই, লাওয়ারিশ একটা বাচ্চা পাই, কুড়িয়ে আনি, তো সেখানে আমরা তাকে সেফ কাস্টডিতে আনি বা কোনো বাড়িতে আনি বা কোথাও যদি তাকে আমরা সেট করতে চাই, প্রথমে কিন্তু আমরা তার মা বাবাকে খুঁজি, যে একটা বাবার প্রয়োজন, একটা মায়ের প্রয়োজন, পরিচয়ের প্রয়োজন, একটা অভিভাবকের দরকার। বলতে খুব কষ্ট হয় যে যারা আমার সাংবাদিক ভাইয়েরা কাজ করেন, সমন্বয়হীনতার রয়েছে অনেক অনেক সমন্বয়হীনতা। যারা অভিভাবক হিসাবে বসে আছেন ওই চেয়ারগুলোতে, তাদের মধ্যে ডিসক্রিমিনেশন অনেক, বিভেদ অনেক। এই তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের তারা মোটেও মূল্যায়ন করেন না, খোঁজ খবর নিতে চান না। বিষয়গুলি আমরা খুব কাছ থেকে দেখেছি। আর আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, সেখানে নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করি, কাজ করি। এখন রাষ্ট্রের অন্যান্য শাখাগুলো, অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরগুলো, তারা কিন্তু এমন একটা সময় এসছে যে সময়ে বসে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলছি, এটা কিন্তু সাংবাদিকদের একটা বিচ্ছিন্ন, কি বলবো সেটাকে, কেউ কষ্ট নেবেন না, সরি ফর ল্যাঙ্গুয়েজ, বিচ্ছিন্ন প্রাণী বলে অভিহিত করে, বিচ্ছিন্ন প্রাণী। এদেরকে
এই সাংবাদিক মানুষ এবং তার সব রকম অধিকার পাওয়ার অধিকার আছে, সেই জিনিসটাই স্বীকার করতে চান না। যদি নিদারুণ সত্য কথাটা ভিতর থেকে বলতে চাই, সরি, কল আসছে, তো সেই জায়গাটা তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, অবমূল্যায়নের প্রবণতা দেখা যায়। এই জায়গাটা আমরা একমত নই, আমাদেরকে খুব কষ্ট দেয়, পীড়া দেয়। আমরা দেখেছি যে এই সাংবাদিকগণ সব মানুষের চাইতেও 2 ঘন্টা পরিশ্রম বেশি করে, সব মানুষের চাইতে। যে কোনো প্রোগ্রামে এমপি এসছে, মন্ত্রী এসছে, বড় প্রোগ্রাম, সেখানে সবাই প্রোগ্রাম শেষ করে চলে গেছে, কিন্তু আমার ওই সাংবাদিক ভাই যেতে পারেনি। তার আরো 2 ঘন্টার কাজ রয়ে গেছে। সে হয়তো সকাল 9টায় আসছে, সবার সাথেই আসছে, কিন্তু সবার সাথে আমার ওই ভাইটি যেতে পারেনি, দুপুরে খেতে পারেনি, তার খাবারের ব্যাপারটি কেউ ফলো করেনি। আর সাংবাদিক ভাইয়েরা তো সবাই শিক্ষিত, কারণ এটা আসলে লেখালেখির জগৎ, পড়ালেখা না জানলে তো এখানে আসা যায় না। আর যাদের একাডেমিক কোয়ালিফিকেশন আছে, লেখাপড়া, তারা তো একটু ভদ্র গোছের এবং একটা জায়গা থেকে ট্রেনিং নিয়ে আসছে। তারা যাদের সাথে কাজ করে, যেমন সাইদুর রহমান রিমনের সাথে যারা কাজ করে, বলতে দ্বিধা নাই যে এদের কোনো ট্রেনিং ইনস্টিটিউট লাগবে না, উনি নিজেই একজন ইনস্টিটিউট, যেভাবে শেখায় ওনার জুনিয়রদের। তো তারা চেয়েও খেতে পারে না, 2 ঘন্টা অতিরিক্ত পরিশ্রম করে সমস্ত তথ্য নিয়ে কাজ করে। সেই মানুষদের কোনো, এই যে একটা দুঃসময় চলে গেল, এখনো দ্বিতীয় ঢেউ দুঃসময় চলমান, সাংবাদিকদের এই বিষয়গুলো কেউ আমলে নিচ্ছে না। মানবাধিকার এই বিষয়গুলি নিয়ে ভীষণভাবে চর্চা করে এবং তাদের অধিকারগুলো তুলে ধরার চেষ্টা করে। পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো আছে, আমি স্যালুট জানাই আহমেদ আবু জাফর সাহেবকে, যিনি মহাসচিব সারা বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরাম নিয়ে কাজ করেন। সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য প্রায় 9 বছর ধরে 2013 সন থেকে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে ওনাদের এই সংস্থাটার কার্যক্রম আছে। তো মূল অভিভাবক জাতীয় প্রেস ক্লাব, সেখানে আমি অনেক ডিসক্রিমিনেশন দেখেছি। তারা সবসময় বৈমাত্র্য আচরণ করে। আসলে আমরা বলে থাকি যে জাতির পচন ধরে মাথার থেকে, মাছের পচন ধরে মাথার থেকে। তো যদি আমাদের যে লিডার সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাব, সেখানে দেখেন আপনি শুধু সাইদুর রহমান রিমন স্যার যে কথাটা বলে গেছেন, যে শুধু একটা মহানগর নিয়ে আমি যদি বলি এটা জাতীয় কিভাবে হয়, অন্যরা হয়তো কষ্ট পাবেন, যারা জাতীয় প্রেস ক্লাবের বিভিন্ন পদে অলংকৃত করে আছেন, তাদের কষ্ট লাগবে। আমি তো দেখি শুধু মহানগর নিয়েই হচ্ছে, বাকি 63 ডিস্ট্রিক্ট, 63টা ডিস্ট্রিক্টকে বাদ দিয়েই করা হয়েছে। এটা সবার অধিকার, প্রথম কথা, এখানে সবাইকে নেওয়া হয় নাই। আর পাশাপাশি মফস্বল সাংবাদিক বাংলাদেশ, বিএমএসএফ, তারা পুরো বাংলাদেশ নিয়ে কাজ করছে, সবার স্বার্থ রক্ষার জন্য কাজ করছে। এবং তারা যে এজেন্ডা দিয়েছেন, সত্যিকার অর্থে ওই এজেন্ডা যদি আমাদের সরকার বাস্তবায়ন করেন, তাহলে সব স্বার্থগুলো রক্ষা পাবে। 14টি এজেন্ডা আমি দেখেছি, মানবাধিকার তার সাথে সহমত প্রকাশ করে।
তো আমরা তৃণমূল পর্যায়ের মফস্বলের যে সাংবাদিক আছে তাদের স্যালারির কথা নাই বা বললাম, অত্যন্ত লজ্জাকর বিষয়। তাদের সুবিধার কথা তো আমরা জেনেই গেলাম যে তারা কি সুবিধা ভোগ করছে। তো এই জিনিসগুলো আমরা আমিও নিজেও মফস্বল সাংবাদিকের সাথে বিএমএসএফ এর সাথে কাজ করার চেষ্টা করছি, যাতে আমার এই তৃণমূল পর্যায়ে মফস্বল সাংবাদিক ভাইদের স্বার্থ রক্ষা করা যায়, তাদের অধিকারগুলো আদায় করা যায়। জি, মৌমিতা বাগচি, প্লিজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দক্ষিণের মহাসচিব, মানবাধিকার কমিশনার ঢাকা, নাসরুদ্দিন পলব আপনাকে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমরা প্রতি রবিবার আমরা রাত 10টায়, বাংলাদেশ সময় রাত 10টায় এবং ইন্ডিয়ান সময় রাত 9:30টায় এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে থাকি। এই অনুষ্ঠানটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থাপনায় আসবেন হাফিজুর রহমান শিমুল। হাফিজুর রহমান শিমুল। মৌমিতা, আমি অনেক ভালোভাবে শুনতেছিলাম নাসিরুদ্দিন পল্লব ভাই, মানবাধিকার কমিশনের মহাসচিব, তিনি আদ্যবিন্দু সুন্দর করে বলতেছিলেন। তো আসলে আমরা আপনার কাছে এইভাবে জানতে চাই যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা কিন্তু অনেক চাওর হয়ে উঠেছে সব জায়গায়। মফস্বল পর্যায়ে আমরা বিশেষ করে সাংবাদিকেরা যারা তৃণমূল পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে, তাদেরকে বিভিন্ন ভাবে শুধুমাত্র যে শারীরিক অ্যাসাল্ট করা হয়, মানসিক প্রেসার ক্রিয়েট করা হয়, মনস্তাত্ত্বিক যে চাপ যে দেওয়া হয়, শুধু এটা না, যেখানে খুব সুন্দরভাবে আহ, ঠান্ডা মস্তিষ্কে মানবাধিকার লঙ্ঘনের যে কারণগুলো, এটা বেশি অংশ ঘটে থাকে। তো এই জায়গাটায় উত্তরণের ক্ষেত্রে মানবাধিকার কমিশন সাংবাদিকদের এই পরিবেশে কতটুকু আহ, কাজে আসতে পারে, একটু আশার আলো দেখতে পারে, এই বিষয়ে যদি নাসিরুদ্দিন পল্লব ভাই আপনি আমাদেরকে একটু শেয়ার করতেন, যে সংবাদকর্মীরা এই মানবাধিকার কমিশনের কতটুকু সহায়তা পেতে পারে। জি, ধন্যবাদ শিমুল ভাই আপনাকে। দেখুন, কিছু সেনসিটিভ ইস্যু আছে। একটা জিনিস হচ্ছে যে আমরা বাতাস, এটা চোখে দেখা যায় না, এটা উপলব্ধির বিষয়। তো সেই সেনসিটিভ জায়গাগুলো আমরা যখন খুব খোলাখুলি আলোচনা করি, তখন হয়তো আমি একটা পক্ষে চলে যেতে পারি যে এই লোকটা বোধহয় এই এন্টি গভর্নমেন্ট। তো আমরা আমাদের এই সংগঠনটি বাংলাদেশ মানবাধিকার কমিশন, বিএইচআরসি, 1987 থেকে কাজ করে এদেশে, সবচেয়ে পুরনো। প্রায় 700-রও বেশি শাখা আছে সারা বাংলাদেশে। 3 লক্ষের উপরে কর্মী কাজ করে আমাদের। তার সাথে পৌর 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 কমিটি, তারপরে ইউনিয়ন, উপজেলা তো আছেই, ডিএমপি, এরপরে দেশের বাইরে 41টি শাখা আছে আমাদের। তো আমরা শুরুটা যখন কাজ করেছি, আমি কোনো এক বিষয় নিয়ে একবার গিয়েছিলাম ওই দেশের বাইরে। আমাদের ইউকে একটা কনভেনশন ছিল। তো আমার কিছু মাল বেশি হয়ে গিয়েছিল লাকেজে, ওইখানে ওরা ওই 40 কেজি অ্যালাউ করে। তা আমার 20 কেজি বেশি হয়ে গেছে, এদিক সেদিক বন্ধুরা কিছু মাল দিয়েছে। তো সেখানে আমাকে ওই ব্রিটিশ ওরা যে ওই কর্তব্যরত, উনি বলতেছে, স্যার তোমার তো 20 কেজি মাল বেশি হয়ে গেছে, তো তোমার এটা পে করা লাগবে। ডু ইউ নো হাউ মাচ পার কিলো? তো মনে হয় বাংলাদেশের ওটা প্রায়
7,500 টাকা করে প্রতি কেজি আসে। তো আমি সিম্পলি ভেবে না পেয়ে আমি বললাম যে দেখো, আমি একজন মানবাধিকার কর্মী, আমি তো হেল্পলেস পিপলদের সাহায্য করি, আমি টাকা পাবো কোথায়? আই হ্যাভ নো মানি। আমি জাস্ট এখানে কনভেনশনে জয়েন করার জন্য এসেছিলাম। তো ও আমাকে আবেগে আপ্লুত হয়ে, আমার এখানে একটা স্টিকার ছিল হিউম্যান রাইটস কমিশন লেখা, তো বললো যে ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, নো নিড টু এনি পে, ইউ ক্যান গো। তো এই যে সম্মান, ইভেন পাশের দেশ ইন্ডিয়া থেকে আসার পরও আমাদের কাস্টমে এই যে যে সম্মান যেটা আমরা পেয়ে থাকি। এবং একটা সময় ছিল আমরা থানায় যেতাম, এই আদালতে জেল ভিজিটের জন্য আমাদের ছিল। তা আমরা একটা চোরের অধিকার নিয়ে কথা বলতাম যে দারোগা সাহেব, এই যে যে লোকটা, চোরটা আপনি অ্যারেস্ট করেছেন, একে তো আপনি কম্বল দেননি, এর কম্বলটা কোথায়? এবং এর অভিভাবকরা চেষ্টা করছে তাকে কিছু রুটি কলা কিনে দিতে, পয়সা দিচ্ছে, ওনার জন্য তো গভর্নমেন্টের তরফ থেকে একটা বাজেট আছে, সেটা 67 টাকা কত টাকা একটা বাজেট। তো হতে পারে উনি চোর, কিন্তু ওনার তো একটা অধিকার আছে, সে অধিকার থেকে বঞ্চিত করছেন কেন? এই চোরের পয়সাটা কেন খাচ্ছেন আপনি? চোরের মা এসে, চোরের বউ এসে তাকে রুটি কলা কিনে দিচ্ছে, একটা এই কম্বল এনে দিচ্ছে, ওর কম্বলটা কোথায়? তো আমরা একটা চোরের অধিকার নিয়ে কথা বলি, আফটার অল সে একটা হিউম্যান বিং, মানব। এখন এমন একটা পর্যায়ে এসে গেছে, দেখেন আপনি, আমি বলেছিলাম যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ অতি গুরুত্বপূর্ণ। কিছু কিছু জায়গায় আপনি আমাদের সাথে, আমরা অত্যন্ত গর্বিত যে এমন একটা এই মানবকে পেয়েছি, সাইদুর রহমান রিমন স্যার, যিনি এমনটা লাগে যে আমার মনে হয় উনি কোনো অদৃশ্য জিন পালেন, যে জিন ওনাকে তথ্য দিয়ে যায়, এত তথ্য নির্ভরশীল। আমি মুগ্ধ হয়ে ওনার কলাম গুলা পড়ি, ওনার রিপোর্ট গুলা পড়ি। আসলে মাঝে মাঝে ডিজিএফআই, এনএসআই, তাদের কাছে যে তথ্য না থাকে, আমার এই সাইদুর রহমান রিমন স্যারের কাছে দেখছি আমি সেই তথ্যগুলি মজুদ থাকে। তথ্য ভান্ডার, ওনাকে আমরা বলি তথ্য ভান্ডার, জীবন্ত কিংবদন্তি। উনিও একজন সাংবাদিক, উনি তৃণমূল থেকে উঠে এসছেন, সাভারের প্রতিনিধি হয়ে একসময় কাজ করছেন। আজকে উনি একটা প্রকাশক, একটা পত্রিকার প্রধান সম্পাদক, সারা বাংলাদেশের ইনভেস্টিগেশন ছেলে, ক্রাইম বিটের চিফ ইনচার্জ। তো সেই লোকটাকেও কাফনের কাপড় রিসিভ করতে হয়, কেউ ওনাকে থ্রেট করে, কাফনের কাপড় পাঠায় যে আর যদি এগুলো নিয়ে নিউজ করো তাহলে ফিনিশ, ইউ উইল নো মোর। এখন আমার, আমরা যাদের অভিভাবক মানি, যারা সাংবাদিকদের সাংবাদিক, সাংবাদিকদের গুরু, বস, একটা জায়গায় পৌঁছে গেছে, যাদের কথা বলার অধিকার আছে, যাদের কথা বললে শুনে, ওনরা নিজেরা বিক্রি হয়ে গেছে। ওনরা বাতাস বুঝে পাল তোলে, ভাব বুঝে কথা বলে, ঝোপ বুঝে কোপ মারে, যার জন্য ওনাদের যারা জুনিয়র আছে তাদেরকে দেখার আর সময় নাই। আমাদের এখন রাষ্ট্রের প্রত্যেকটা সেবা চড়া মূল্য পরিশোধ করে আমাদেরকে কিনতে হয়। যারা অধিকার দেবে, যারা অধিকার নিয়ে ফাইট করবে, অধিকারগুলো সর্বসাধারণের জন্য নিশ্চিত করবে প্রত্যেকটা সেক্টরে, তারা এই যে সাংবাদিক ভাইয়েরা বলে থাকেন মাঝে মাঝে রঙ্গরস করে, হালুয়া রুটির ভাগ, এই হালুয়া রুটির ভাগ নিতে নিতে আসলে আমরা কখন যে এই ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে যে বৃহত্তর স্বার্থের পেটে লাথি মারতেছি, এই জিনিসগুলো আমরা ভুলে গেছি। যার পরনে আজকে 64টা ডিস্ট্রিক্টে 500 থানার বেশি এই আমাদের এই বৃহত্তর সাংবাদিক ভাইদের, ইভেন মানবাধিকার কর্মীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা একজন সাংবাদিক, তাকে যদি প্রশাসনের পছন্দ না হয়, আমরা এরকম লক্ষ হাজার উদাহরণ আমাদের কাছে আছে, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়, তাকে যে কোনো একটা রিকভারি দেওয়া হয়, তাকে অপমান গঞ্জনা করা হয়।
তো এক বন্ধু জেল থেকে বেরিয়ে এসে ওর অভিজ্ঞতা বলল, এক সাংবাদিক বন্ধু, যে পল্লবদা, আমি যদি সাংবাদিক না বলতাম তাহলে বোধহয় আমি আর একটু সম্মান পেতাম। সাংবাদিক বলার পরে আমাকে একটু নির্যাতন বেশি করেছে। তো খারাপ লাগলো যে আমরা কোথায় আছি। তো যাই হোক, প্রশ্ন ছিল যে এই লঙ্ঘনগুলা আসলে অভিভাবক শূন্যতার কারণেই হয়েছে। আর অভিভাবকরা যখন নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে, ঠিক তখনই আমরা আরো বেশি অভিভাবক শূন্যতায় পড়ে গেছি, অনিরাপদ হয়ে গেছি। উই আর নট সেভ এনিহোয়ার। তো লঙ্ঘন করার সুযোগটা আমরা করে দিয়েছি, এবং সেই দিনটি খুব কাছে। আমরা বলে থাকি যে দলের ভিতরে একটা ছাগলও নিরাপদ, কিন্তু দলছুট একটা বাঘও নিরাপদ নয়। তো খুব বেশি সময় হয়ে যায়নি। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো ঘুরে দাঁড়ানোর জন্য। ইউনিটি ইজ দ্য বেস্ট। একতার উপরে কোনো বল নেই। আবার ঘুরে দাঁড়াতে হবে। আমাদের অভিভাবক আমাদেরকে নির্বাচন করতে হবে। আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। ধন্যবাদ শিমুল ভাই। হ্যাঁ, অনেক সুন্দরভাবে বললেন যে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমাদেরকে একগ্রতার সাথে চলতে হবে, ঐক্যবদ্ধ হয়ে অটুট থাকতে হবে। আমাদের যে বন্ধন, সেই বন্ধনটা আসলে আরো অটুট থাকতে হবে। সাংবাদিকদের যদি মেলবন্ধন থাকে, সাংবাদিকদের যদি সেই যে একটি বন্ধন, এটি যদি অটুট থাকে, তাহলে প্রশাসন কেন, তথাকথিত ভূমিদস্যুরা কেন, বা কেউ রক্তচক্ষু দেখানোর সুযোগ পাবে না, এটাই আমি মনে করি। আপনিও তেমনটাই বললেন যে আসলেই সেদিনটি হয়তোবা বেশি দূরে নয়। আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একজন সদস্য হয়ে আমি অভিভাবকহীন হয়ে আছি, আমি অনিরাপদ হয়ে আছি, আমি আমি মানবাধিকার লঙ্ঘনেরও আমি একজন শিকার। এমনি ভাবে শিকার হচ্ছে। কিন্তু আমরা বলতে পারি, আমি সত্য কথা লিখতে পারি, বলতে পারি, কিন্তু এর পরের যে স্টেপটা, পরের যে ধাপটা, সেটি মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না। কিংবা আমার ঊর্ধ্বতন আরেকজনের দ্বারাই যে আমি এই জায়গা থেকে উত্তরণ ঘটাবো, সেই সাহসটুকু, সেই প্রত্যাশার জায়গাটুকু কিন্তু একজন সংবাদকর্মীর আছে বলে আমি এই মুহূর্তে মনে করি না। তো ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বললেন। আর আমাদের গুরু কিন্তু রয়েছেন, তাই তিনি উপস্থাপন আমার আসলে আমি আপ্লুত হয়ে গিয়েছি। অনেক এমন একজন অতিথিকে আজকে আমরা এই মানুষের কল্যাণ প্রতিদিনের এই সাপ্তাহিক আয়োজনে পেয়েছি। বাংলাদেশের একজন আলোকিত মানুষ, বাংলাদেশের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এখন বর্তমান সর্বাধিক প্রচারিত একটি পত্রিকা। সেই পত্রিকার ইনভেস্টিগেশন ইনচার্জ যিনি দায়িত্বে রয়েছেন, আমাদের ছাইদুর রহমান এরিমন মহোদয়, তার কাছে আমরা পরে যাব। এখন মৌমিতা বাগচি। জি, আপনাকে ধন্যবাদ মিস্টার রহমান শিমুল। আমাদের সাথে প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন দৈনিক আজকের সংলাপ পত্রিকার সহকারী সম্পাদক রিমি সর্দার। রিমি সর্দার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রিমি জি, শুনতে সর্দার, আপনি পাচ্ছি। কি আমাকে শুনতে? জি, রিমি সর্দার, জি, জি, আপনার শুনতে কাছে পাচ্ছি। আমার হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, গণমাধ্যম কর্মী সত্য প্রকাশের কারণে যদি সন্ত্রাসী হামলার শিকার হয়, তবে তারা কার কাছে গিয়ে প্রতিকার চাইবে? রিমি সর্দার। আমাকে কি শোনা যাচ্ছে? জি, জি, আপনি হ্যাঁ, কি শুনতে আমাদের পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে বারবার। আই এম ভেরি সরি ফর দ্যাট। প্রিয় দর্শক, আমাদের যান্ত্রিক কিছু ত্রুটির কারণে আমাদের অতিথিবৃন্দদের এখানে কিছু অসুবিধা হচ্ছে। আমি আরেকবার বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা
আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা সম্প্রতি ঘটে যাওয়া নানা ধরনের ঘটনা নিয়ে সাজিয়ে থাকি আমাদের অনুষ্ঠান জনস্বার্থে এবং আপনাদের এই স্বার্থে। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং আপনাদের মতামতটি নিচে ইনবক্সে আমাদেরকে দিয়ে দিবেন। ধন্যবাদ। রিমি সর্দার, আপনি কি এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন? রিমি সর্দার, আপনি শুনতে পাচ্ছেন? আমার এখানে শব্দটা মানে ক্লিয়ার আসছে না আপু। জি, আপনি কি এই মুহূর্তে আমাদেরকে সমস্যা। শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে কি আচ্ছা, আমাদেরকে আমি বের শুনতে হয়ে পাচ্ছেন? আবার আসছি। জি, আচ্ছা আচ্ছা, আপনি আবার আমি ট্রাই বের হয়ে করেন। আবার আসছি। জি, আপনি আবার ট্রাই করেন। হ্যাঁ, আমি বের হয়ে আবার আসছি। নাসরুদ্দিন পল্লব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস ইয়েস, ক্লিয়ার। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এটা আমার প্রশ্ন নয়, আমাদের একজন দর্শক যিনি আমাদের লাইভটা দেখছেন নিচে কমেন্ট বক্সে প্রশ্নটি করেছেন। প্রশ্নটি হচ্ছে তারা আমরা যে অনিরাপদ, আমরা যে সাংবাদিক, আমাদের যে সাংবাদিক ভাই এবং বোনেরা আছে তারা যে অনিরাপদ ভাবে জীবনযাপন করছেন, এই অনিরাপত্তা থেকে তাদের নিরাপত্তাটা কে দিবে? এই বিষয় নিয়ে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন। আপনি যদি এই বিষয়ে আমাদেরকে এখন কিছু বলতেন। জি, ধন্যবাদ। এই দেখুন, আমরা এই কয়েকদিন আগে আমাদের এক মানবাধিকার কর্মী একটা মামলা করতে গেছে। তো সেখানে কিছু পয়সার ব্যাপার স্যাপার আছে, আমরা সবাই জানি, 18 কোটি মানুষ সবাই জানি যে থানায় গেলে কিছু পয়সা টয়সা লাগে। ওই সাইনবোর্ডে যাই লেখা থাক, জিডি করতে পয়সা দেবেন না, মামলা করতে টাকা লাগে না, কিন্তু আসলে লাগে। তো উনি বলতেছে যে আমি আমার কাছে টাকা নাই, আমার মামলাটা নেন। আর যদি আপনি মামলাটা না নেন তাহলে আমি এখানে এই থানাতে আমরা প্রায় 100 মানবাধিকার কর্মী আছি, সবাই মিলে আমরা একটা শান্তিপূর্ণ অনশন করব। এটা আসলে আমার আমার কর্মীদের ডায়লগ, আমি শিখিয়ে দিয়েছি। তো উনি বললো যে অনশন করব, এরপরে প্রেস ক্লাবে খবর যাবে, মফস্বল সাংবাদিক যারা আছেন তারা আসবেন। কাহিনীটা কেমন হবে দারোগা সাহেব? তো উনি সাংবাদিকের কথা শুনে খুব ভয় পাইলেন যে আসলে তো কাহিনীটা কেমন হয়ে যাবে, আমি টাকার জন্য মামলা নিচ্ছি না, রেকর্ড করছি না, আর যদি এটাও অনশন শুরু করে এরপর আস্তে আস্তে সাংবাদিক এসে জিজ্ঞেস করবে কেন মামলা নেওয়া হলো না, সারা বাংলাদেশ সেটা জেনে যাবে। ওরা আমাদের ভয় করে, ওরা সাংবাদিকদের ভয় করে। তো ভয় দেখায়, এর জন্য ভয় দেখায়, অধিকার লুণ্ঠন করে, অধিকার ভয় দেখাতে যেই অধিকার লুণ্ঠন হয়। তো সেই ক্ষেত্রে এই ভয়টা ওদের জন্য খুব কাজে লাগে সর্বক্ষেত্রে। এখন আমরা যে ইউনিটি গড়তে চাচ্ছি, যে কথাটা শিমুল ভাই বলছেন, আমাদের এই প্রথিতযশা সাংবাদিক সাইদুর রহমান রিমন স্যার যে বিষয় নিয়ে কাজ করছেন, আহমেদ আবু জাফর সাহেব মহাসচিব সাহেব যে বিষয় নিয়ে কাজ করছেন, আমরাও সে বিষয় নিয়ে কাজ করছি। আমরা একটা সুন্দর আগামী পৃথিবী দেখতে পাচ্ছি যে এরা সত্যিকারে পরীক্ষিত সৈনিক, এই কলম সৈনিক যারা, কলম যোদ্ধা। যেমন আর্মি একটা সুশৃঙ্খল ব্যারাক থেকে আসে, সাংবাদিক আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যারা একটা সুশৃঙ্খল জগৎ থেকে আসে, একটা শৃঙ্খলার মধ্যেই জীবনটা চলে যায় এবং চর্চার মধ্যে থাকে। তো যদি আমরা এই খুব তাড়াতাড়ি ঠিক এইভাবে চলতে পারি যে আমরা এখানে এই প্রবলেমের কারণে, এই অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে আমরা এখানে বসে গেলাম, তারপর দেখুন রোজিনা প্রশ্নটা এসেই যায়, কারণ শি ইজ এ পার্ট অফ আওয়ার, এখানে কোনো রকমই বাদ দেওয়ার উপায় নেই। এটা কিন্তু সারা বাংলাদেশের ফসল, এটা কিভাবে সম্ভব হলো? তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে গভর্নমেন্ট। আমরা কিন্তু অনেক অনিরাপদ ছিলাম, কাল পর্যন্ত চিন্তা করতাম দিবে, ঢুকাইয়া দিব, শেষ, লাইফ বরবাদ করে দিবে। রোজিনা রোজিনা তো স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েও না, রোজিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো আত্মীয়ও না, সামান্য কলম সৈনিক।
কর্মের মধ্য দিয়ে দিয়ে সে এখন মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে। তো তার অনেস্টি, তার সিনসিয়ারিটি, তার লেখা এদেশের 17 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। এখন সবাই সোচ্চার হয়ে গেছে। তো সেখানে আমাদের যে একত্রতা, এই ইউনিটি সবকিছু কিন্তু ভেঙে দিছে। মাত্র কয়েকদিন আগের কথা, দুর্ভেদ্য গতিতে সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। কত প্ল্যান ছিল তাকে নিয়ে, কত কিছু ছিল, সেটা আমাদের সিনিয়র বস সাইদুর রহমান রিমন সহ এখানে রিমি সর্দার আছে, তারা বলতে পারবেন যে অনেক বিদঘুটে প্ল্যান ছিল, কিন্তু সব ভেস্তে গেছে। তো এরকম একটা চমৎকার উদাহরণ, যে উদাহরণটা এখন আমরা ভুলিনি, আমাদের স্মৃতির মস্তিষ্কের মেমোরিতে এখনো মরিচা ধরেনি, সে জিনিসটাকে আমরা কাজে লাগাবো। যে কি করে আমরা তাকে মুক্ত করলাম, কিভাবে সবকিছু মেনে নিল। আমরা প্রত্যেকটা সাংবাদিককে রোজিনা হিসাবে দেখব, প্রত্যেকটা সংবাদকর্মী, সুশীল সমাজ, মানবাধিকার ঠিক সেইভাবে আন্দোলন গড়ে তুলব যেভাবে আমরা সফল করতে পেরেছি রোজিনার ব্যাপারে। আশা করি যে বিষয়টা প্রশ্নকারী বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ নাসরুদ্দিন পল্লব। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রিমি সর্দার। আপনি কি এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন? রিমি সর্দার, আপনি কি আমাদেরকে এখন শুনতে পাচ্ছেন? রিমি সর্দার, আপনি কি আমাদেরকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন? জি, আপনার ত্রুটি মমিতা, থাকলে আপনি বলতে পারেন। হ্যাঁ আপনি যদি মমিতা, এই রিমি সর্দার উনি নেটওয়ার্কের সমস্যার কারণে আহ, হ্যাঁ, উনি আর শব্দ বুঝতে পারছেন না। তো আমি এই 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 জায়গাটা একটু কথা বলি। যেমন আমাদের নাসিরুদ্দিন পল্লব মহোদয়, তিনি কিন্তু আমাদের একজন দর্শকের প্রশ্নের যে একদম সুন্দর একটি জবাব উপস্থাপন করেছেন। আসলেই আমরা রোজিনাকে আমরা এখন একটি মাইল ফলক হিসেবে দেখতে চাই। রোজিনার যে আমরা যেভাবে আমাদের সাংবাদিক নেতারা, মফস্বল সাংবাদিক ফোরামের যেসব নেতারা তৃণমূল পর্যায়ে ছুটে চলেছেন, যেভাবে এক স্থান থেকে বা রাজধানী থেকে শুরু করে আমাদের কক্সবাজারে পর্যন্ত কিন্তু আমাদের মফস্বল সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ চলে গিয়েছিলেন একজন সহকর্মীর পাশে। তো এই যে শুরু হয়েছে, আমি মনে করি আমাদের তৃণমূল পর্যায়ে যে সংবাদ কর্মীরা, গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু আশার আলো দেখতে শুরু করেছে। এই ধারাটা অব্যাহত থাকলে এই এই যে চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভটা সত্যিকার অর্থে স্তম্ভে পরিণত হবে এবং আশার জায়গা থাকবে, ভরসার জায়গা থাকবে। সেই কাজ কিন্তু ইতিমধ্যে আমাদের জনাব সাইদুর রহমান রিমন মহোদয়েরা কিন্তু শুরু করে দিয়েছেন। তো সে জায়গাটায় কিন্তু আমাদের অনেক প্রাপ্তি, এবং এটি যেন অব্যাহত থাকে। তৃণমূল পর্যায়ে যেখানে সংবাদকর্মী দুর্বৃত্তায়নের শিকার হবেন, যেখানে হামলার শিকার হবেন, যেখানে মানবাধিকার লঙ্ঘনে পতিত হবেন, তার পাশে যেন মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ দ্রুত পৌঁছে যান এবং তার সহ তার পরিবারের খোঁজ খবর নেন। সেক্ষেত্রে আমাদের যে প্রাপ্তি হবে সেটি হলো যে আমাদের সংগঠনের যে দায় এবং যে দায়িত্ব, সেটি যে যথাযথভাবে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এই জায়গাটি কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তো মমিতা, আমরা সময় দিকে খেয়াল রেখে আমরা রিমি সর্দার, তিনি নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার আমাদের সিন আউট হয়ে যাচ্ছেন। তো আমরা আজকের দশম পর্বে এই যে মানুষের কল্যাণ প্রতিদিনের যে সাপ্তাহিক আয়োজন, দশম পর্বে আমরা অনেক গুণীজন, অনেক হিতৈষীজন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আলোকিত জন, আমরা কিন্তু এক জায়গায় করতে পেরেছি। আমরা দেশ এবং দেশের বাইরে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং যারা পরে অংশগ্রহণ করবেন, সকলকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা যে গণমাধ্যম কর্মীরা যাদের উপর আস্থা রেখে ইতিমধ্যে আমরা চলা শুরু করেছি, তারা কিন্তু আজকে আমাদের আয়োজনে সরাসরি অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে থেকে অনেকেই এখনো আমরা পরবর্তী সংলাপে আমরা আহ্বান জানাবো এবং তাদের আপনাদের সামনে আনার চেষ্টা করব।
তো ততক্ষণে আমি মৌমিতা বাগচি তার কাছে যাইব, যে আমাদের যেহেতু ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক এবং নির্যাতিত সাংবাদিক জনাব খায়রুল আলম রফিক সাহেব, তিনি কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আমরা তার পক্ষ থেকে আমরা দর্শক এবং শ্রোতা ভাই বোন বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের এই মানুষের কল্যাণ প্রতিদিনের যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে যদি একজন ব্যক্তি সচেতন হন এবং একজন ব্যক্তি তার চলার পথের পাথর হিসেবে নেন, সেটাই আমাদের সার্থকতা, সেটাই আমাদের চলার পথের পাথর হিসেবে আমরা মনে হয় নেব আর কি। তো আমরা এখন শেষ পর্যায়ে এসে আমরা একটু কথা শুনতে চাই যে আমাদের আয়োজন এবং আমাদের চলার পথের নির্দেশনা স্বরূপ কিছু কথা আমরা আহ্বান করছি সাইদুর রহমান জীবন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইনভেস্টিগেশন ইনচার্জ মহোদয়ের কাছ থেকে, যে এই যে মানুষের কল্যাণ প্রতিদিনের যে আয়োজন এবং আমাদের যে প্রয়াস, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন এবং আমাদের চলার পথের কিছু নির্দেশনা যদি আপনি দিতেন। তবে আমি আগে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি শিমুল ভাইকে এই জন্য যে মমিতা বাগচির প্রশ্নের মুখে আমাকে ফেলেন না, এই কারণে। কারণ তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েই বলছি যে তিনি একদম সাবজেক্ট থেকে অ্যাকচুয়াল লড়তে রাজি না। আমরা যেদিকেই ঘুরি আবার প্রশ্নকে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি সাবজেক্টের মধ্যে রাখতে চান। তো বিষয়টা এই জায়গায় আমার খুব কষ্টকর ব্যাপার, কারণ আমরা তো গ্রামে জন্ম নিয়েছি। এদিকে একটু গল্প দিয়ে 1 কিলোমিটার চলে যাওয়া, ওদিকে একটু হাফ মাইল ঘুরে আসা, এরকম অভ্যাস আমাদের বরাবরই ছিল, যে কারণে আমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এতগুলি খাতার পেজ লাগতো। আমি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটু আগে, মানবাধিকার কমিশনের নেতা আমার শ্রদ্ধাভাজন পল্লব মামা, তার কথাটা সত্য ধরে আমি বলবো যে আমাদের দৃষ্টি আকর্ষণীয় কিছু করতে হবে। আন্দোলনটা মানে থাকে যে আমরা কি আমাদের এক রোজিনাকে আটক করেছে, এক পল্লবকে আটক করেছে বলে আমরা সকলেই না খেয়ে দিয়ে রাস্তায় পড়ে থাকবো, নাকি ভাঙচুর শুরু করব, নাকি কলম বিরতি দিব? আমাদের একটা সিদ্ধান্ত চলে আসতে হবে। সেটা কি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমি আমি একজন ছেলে, আমি দাবিদার, আমি আমার বাবার যেন দৃষ্টি আকর্ষণ করতে পারি। তার জন্য কখনো কখনো দেখবেন ছেলেরা কি করে, সারাদিন কাজ করছে কিন্তু বাবার বাসায় ভাতটা খাচ্ছে না, সে যে ঘুমাচ্ছে। তখন মমতাময়ী মা তার বাবার কাছে তুলছেন যে ছেলে তো সারাদিন অনেক কাজ করলো কিন্তু খাচ্ছে না 2 দিন ধরে। কেন খাচ্ছে না? সে তো নতুন একটা শার্ট কিনতে চেয়েছিল লাল রঙের। তখন বাবার কিন্তু মমত্ব বোধ সৃষ্টি হয় যে আসলেই তো সারাদিন কাজ করলো কিন্তু সে খাওয়া দাওয়া করলো না, শুধু একটা দাবি দিল না, আচ্ছা ঠিক আছে এখনই নিয়ে যেতে শার্ট। আমার খুবই পরিষ্কার মনে আছে 1984 সালে তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন একটা বিশাল সমাবেশ করলেন তারা তার দাবি দেওয়া নিয়ে। তারা বলেন মরণপণ যুদ্ধ সেরা। সেই সেই ঘোষণার সময় সেনাবাহিনীর টহল চলতেছিল, কারণ তখন সামরিক আইন প্রশাসক আমাদের জেনারেল এরশাদ সাহেব ছিলেন সামরিক আইন প্রশাসক। তখন পরিস্থিতি বুঝতেই পারেন, আমাদের যখন অফিস থেকে পাঠিয়ে দেওয়া হলো তখন বলা হলো যে তোমরা কিন্তু সতর্ক থাকবে, যে কোনো সময় গুলি চালাতে পারে, তোমরা তোমাদের নিরাপদ জায়গা থেকেই সংবাদ সংগ্রহ করো। তো সকলের বক্তব্যের পরে শুধু যিনি সভাপতি ছিলেন সকলে উৎসাহ নিয়ে আসি, উনি কি মারাত্মক ঘোষণা করেন, যে মাইর ধরে ঘোষণা করেন কিনা, কিংবা মিছিলের ঘোষণা করেন কিনা, কিংবা যুদ্ধ ঘোষণা করেন কিনা। কিন্তু তিনি খুব ঠান্ডা মাথায় বললেন আজ থেকে আমরা ডিপ্লোমা নার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছি 86,000 তৎকালীন ছিলেন, যে আমরা প্রতিদিন সরকারি অফিসে সকলে চলে যাবার পরেও 2 ঘন্টা করে অতিরিক্ত কাজ করে সরকারকে বুঝিয়ে দেবো আমরা মনে কষ্ট পেয়েছি। এই জন্য এই কাজের জন্য আমরা কিন্তু সরকারের ফ্যান ব্যবহার করব না, আমরা লাইট ব্যবহার করব না, বিদ্যুতের কোনো সুবিধা নিব না, আমরা নিজের পয়সায় মোমবাতি কিনে এনে ইঞ্জিনিয়াররা আমরা অতিরিক্ত 2 ঘন্টা ডিউটি পালন করব। আমরা এরকম আন্দোলনের সাথে আমরা পরিচিত ছিলাম না, এই প্রথম আমরা দেখলাম। সত্যি সত্যি পরের দিন তারা সেটা করলো এবং সারা বিশ্বের মিডিয়াতে সেটা কাভারেজ পেল। বিবিসি টেলিভিশন থেকে শুরু করে সারা বিশ্ব কাভারেজ দিল যে সন্ধ্যার সময় সকল অফিসার চলে গেছেন, পিয়নটি পর্যন্ত নেই অফিসে, তালাবদ্ধ করে সে দারোয়ানটি বেরিয়ে গেছেন, কিন্তু ইঞ্জিনিয়ার মহোদয়রা বসে আছেন মোমবাতি জ্বালিয়ে। বিদ্যুৎ আছে, লাইট জ্বালাবেন না, গরমে ঘামছেন তবু ফ্যান চালাবেন না। তার সরকারের উপরে ক্ষোভ প্রকাশের অংশ হিসাবে তারা এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকছেন, এমনকি সরকারকে অতিরিক্ত কাজ করে দিচ্ছে। আমাদের মানসিকতা যদি এরকম হয়ে আসে
যে আমরা পজিটিভ কিছু করেও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তারা বড় একটা লজ্জার মধ্যে পড়ে যায়, আমার মনে হয় অনেক বেশি সুন্দর হয়। আমরা বলা হয় আমাদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা তো ভাঙচুরের মাধ্যমে ধ্বংসাত্মক কোনো কাজের জন্ম দিতে পারি না, ধ্বংসাত্মক কোনো কাজের উদাহরণ সৃষ্টি করতে পারি না। আমি আমার শ্রদ্ধেয় নেতৃবর্গের প্রতি আমার সবিনয়ে নিবেদন রইল, আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের অনেক সময় কলম বিরতির একটা ঘোষণা দেওয়া হয়, বুঝি অনেক রাগ ক্ষোভের কারণে কলম বিরতির ঘোষণা, আমি এটার ঘোর বিরোধী। আমরা কলম যে লিখেই তো প্রতিবাদ জানাতে চাই, তাহলে কলম যদি বিরতিই দিলাম, আমার প্রতিবাদটা জানাবো কি করে? আমি কলম বিরতি না দিয়ে ওই কলমের কালি খরচ করে ওইটুকু জায়গায় লিখে বলবো যে আমি কিন্তু অনেক কষ্টে আছি, অনেক বেদনায় আছি, পাঠক আমার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথা যদি আমি না লিখতে পারলাম, না লিখতে পারি, না লেখার সুযোগ করি, তাহলে তো আমি জানাতে পারছি না কাউকে। কলম বিরতি মানেই রিক্সা বিরতির মতো, অমুক ধর্মঘটের মতো, গার্মেন্টসের ধর্মঘটের মতো। তাহলে সাংবাদিক যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তারা নতুন কি সৃজন করলেন, নতুন কি উদাহরণ সৃষ্টি করলেন, কি দৃষ্টিপাত করলেন? আমাদের মনে হয় এই দৃষ্টিভঙ্গিটা একটু বদলায় নিতে হবে। তবে হ্যাঁ, সকলকে এক ঐক্য হতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি আরেকটা উদাহরণ দেবো ছোট্ট, আমাকে মাফ করবেন এই সময়টা বেশি নেওয়ার জন্য। আমি অনেকদিন আগে খুব তৃণমূল মানুষের সাথে খুব যোগাযোগ রাখতাম, এখনো রাখি সেটা। আমি কমলাপুর স্টেশনের রেলওয়ে স্টেশনের পাশে পঙ্গু ভিক্ষুকরা থাকতেন 61 জন, 61। তাদের সাথে আমার এতটাই মমত্ব বোধের সৃষ্টি হয়েছিল, আর এতটাই আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করতেন যে তা আমি গেলেই তারা তাদের ওই পঙ্গুর যে চেয়ারটা আছে সেই চেয়ারটা ছেড়ে দিতে, এখানে বসেন, এখানে বসেন, না বসতেন ওনারা খুব মনে কষ্ট পাইতেন। এবং ওনারা ফোন দিতেন আমাকে এই কথা বলে যে বল যে আমরা খুব বিপদে আছি, এই পঙ্গু ভিক্ষুকরা খুব বিপদে আছে, স্যার আপনি কোথায় আছেন আসেন। তো এত জোরে জোরে বলতো যে আমি শুনতেই পেতাম, তাই বলতাম যে আমি শুনতে পাচ্ছি যে আপনার একজন আরেকজন শিখিয়ে দিচ্ছেন। তো এই ভদ্রলোকরা একদিন আমি গেছি পরে খুব ক্ষোভে আমার ঘিরে ধরতে বলছে যে আপনি খুব খারাপ কাজ করছেন, কেন? যে আপনাকে জঙ্গিরা হুমকি দিচ্ছে, আপনারা কি মেরে ফেলবে, এই কয়েকদিনের জন্য সময় দিচ্ছে, আপনারা আমাদের একটু সময় আমাদের জানালেন না। আমি তো অবাক হতে, আপনারা নিজেরা চলতে পারেন না গাড়ি ছাড়া, একটা ভ্যানে গাড়ি ছাড়া, একটা বিয়ারিং গাড়ি ছাড়া, কি 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 বা করতেন, হয়তো কষ্ট পেতেন। কি বলেন, আপনি আমাদের চিনতে ভুল করছেন। আমরা তো তাদের এই ভিন্ন ধারার একটা দৃষ্টিকোণ দেওয়াতে আমি তাজ্জব হয়ে গেলাম। বলছে আমাদের একজন পঙ্গু ভিক্ষুককে ধরে নিয়েছিল ওসি সাহেব, আমরা কিছু বলিনি, আমরা দাবি করিনি ছেড়ে দাও, তাও বলিনি, আমরা শুধু থানা ঘেরাও করে আল্লাহ হলো জিকির করছি। এই জিকিরের শব্দে তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে তাদের চলাফেরা করতেছে। পরে তারা বলছে যে তোমাদের লোক নিয়ে যাও, তোমাদের ট্রাকে তুলে দিচ্ছি, সে ভাড়া দিচ্ছি, আরো টাকা পয়সা দিচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করার বাইরে যায়, তবু বাবা আর কখনো ধরবো না। এখন আমাদের বোধ হয় সমস্বরে সেই রকম আল্লাহ আল্লাহ জিকির অথবা একত্রিত হয়ে কান্না করতে হলেও আমাদের বোধহয় একত্র হওয়া দরকার। যে কান্না দেখলে অন্যরা আতঙ্কিত হয়ে যাবে যে এত লোকের কান্না তো শোনা যায় না, এত লোকের চোখের পানি তো দেখা যায় না। এইভাবে হলেও দয়া করে আমাদের প্রতি একটু সরকারের অনুকম্পা হোক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুকম্পা হোক, প্রভাবশালী মহলের একটু দয়া হোক, অন্তত আমাদের শারীরিক নির্যাতন না করেন আপনারা। আমাদের বলে দিন যে এই পর্যন্ত লিখবেন, আমরা বলে দেবো যে উনি বলেছেন আমাকে এই পর্যন্ত লিখে দিতে, এইটুকু বলার সুযোগ দিন আমাদের। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এতটুকু কথা বলার সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের মনের কথাগুলি যে আপনাদের অনুষ্ঠানটা বলতে পারি, এই সত্যি সত্যি এটা মানুষের কল্যাণের জন্যই হয়ে উঠবে, হয়ে উঠছে এবং হয়ে উঠবেও, এই কামনা করছি। এবং উপস্থাপক এবং যারা অতিথি ছিলেন, আমার বোনটি যে কথা বলতে পারলেন না, এই রিমির জন্য আমার অনেক কষ্ট থাকলো। আরেকদিনের আমি আকাঙ্ক্ষা নিয়ে আন্তরিকভাবে এটা দুঃখিত নিতে ভাইয়া, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আসলে আমার ফোনটাতে সমস্যা হয়ে গেছে আজকে, মেবি আমার ফোনটা বারবারই ডিস্টার্ব করছে এবং বারবারই নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছে। তারপর আমি বিনয়ের সাথে সবার কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী। আমার বড় ভাই আমাকে 2 দিন যাবত বলেছেন, আমি তাকে কথা দিয়েছি। আমি একটু বাইরে ছিলাম, হয়তো আপনারা জানেন কিনা, ভাইয়া জানেন আমি একজন পেশেন্ট আর কি, আমাদের একজন মানসিক রোগী দেখতে গিয়েছিলাম, সেখান থেকে আসছি। ওনারাই জানেন, ওই মেয়েটিকে উদ্ধার করা হয়েছিল 2 বছর আগে। করোনাকালীন সময়ে তাকে নারী পাচার হয়ে গেছিল মেয়েটি, সেই কারণেই গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরে আমি তাড়াতাড়ি জয়েন করবো, কিন্তু আমার চার্জ ছিল না এবং আমার ফোনটিতেও খুব বেশি সমস্যা করছে। তারপর আমি সবার উদ্দেশ্যে
বিনীত শ্রদ্ধা জানাচ্ছি আমার বড় ভাই রিমন ভাই সহ, পল্লব ভাই সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং একটি ছোট্ট কথা আসলে না বললেই না, যে আমরা আসলে অভিভাবক শূন্য মনে করি না, কিন্তু আমাদের অভিভাবকদের কাছে সন্তান হিসাবে আমাদের একটি দাবি থাকবে যে আমরা আপনাদেরকে পাশে চাই। সেটি আমাদের মাননীয় তথ্যমন্ত্রী হতে পারেন, সেটি আমাদের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, নব্য নির্বাচিত সভাপতি আমাদের ফরিদা আপা হতে পারেন। আমরা আশা করছি যে ডিউজি সভাপতি আমাদের সহ যারা নির্বাচিত হয়ে আসছেন, আমরা তাদের কাছে আশা করি, কারণ তারা নতুন ভাবে বিভিন্ন ভাবে নির্বাচিত হয়ে আসছেন। আমরা তাদের কাছে অনেক কিছু আশা করি। আমাদের যে আশাগুলি পূরণ হয়নি বিগত 10 বছরে, 12 বছরে, 15 বছরে, আমরা যে অভিভাবকহীন আছি, এই নতুন অভিভাবকদের কাছে আমাদের একটি দাবি যে আপনারা আমাদের দিকে তাকান, আমাদেরকে সুযোগ করে দেন সত্য লেখার। সত্যর পাশেই সুন্দর, সুন্দরই সত্য। কাজে আমরা সত্য এবং সুন্দর নিয়ে চলতে চাই। আমরা কেউ সরকার বিরোধী নই, আমরা দুর্নীতির বিরুদ্ধে লিখতে চাই, সমাজকে সুন্দর করতে চাই, দেশকে সুন্দর করতে চাই। পাশাপাশি আমরা আমাদের পরিবারকেও হেফাজতে রাখতে চাই, তাদের যেমন কোনো ক্ষতি না হয়, আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা যেমন কোনো ক্ষতিগ্রস্ত না হই, তাদেরকে আমরা পাশে চাই। ধন্যবাদ রিমন ভাই, ধন্যবাদ সবাইকে। আমাকে আসলে আপনাদের সবার কাছে আমি আবার আবার বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আপনাদের সাথে আমি যুক্ত হতে পারিনি, বারবার আমার সমস্যা হয়েছে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ রিমিয়া বাবা, আপনাকে ধন্যবাদ। সর্বশেষে হলেও আপনার উপস্থাপনা আমরা শুনতে পেলাম এবং দর্শকরা সেটা বুঝতে পেলাম যে আপনি নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেনি শুরু থেকে। তো সব মিলে আমরা হেরে যেতে চাই না, আমরা ভেঙে যেতে চাই না, আমরা আশায় চলবো, আমরা প্রত্যাশায় চলবো, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। অবশ্যই, যেমন আমাদের আজকের প্রধান আলোচক যেমনটা বলছিলেন যে কলম বিরতি মানে আমরা থেমে গেলাম, আমরা কলম বিরতিতে না। প্রশ্নই আমার আসে না, মনের কথাটা কোন বিরতি না। আমার 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 রিমন ভাই আমার যে আমার সঠিক প্রয়োজনের বলেছেন, আমার প্রয়োজনেরটা আমি অবশ্যই আমার রিমন কলম ভাই দিয়ে আমি লিখতে চাই, আমি জানাতে চাই আমার সরকার তথা প্রতিবাদই তো আহ, করুন, আহ, আমার প্রতিবাদের ভাষাই করুন, তাই না? যার যার কাজের হ্যাঁ, মাধ্যমে প্রতিবাদ। এবং রিমন ভাইকে অবশ্যই এই জন্য আমি বারবার সেলুট করি যে উনার বিভিন্ন প্রোগ্রামিং গুলি, বিভিন্ন থটস গুলি সো ইউনিক এবং এতটাই কমফোর্টেবল, মানুষকে এতটাই প্রেজেন্টেবল করে ফেলে যে আপনি বাউন্ড হবেন কাজ করতে। মানে উনি আইকন, আসলে আমি আইকন বলবো না, আমার ভাই তো, আমি উনাকে অন্যভাবে চিনি, অন্যভাবে জানি একজন মানুষ হিসাবে। যখন আমি উনাকে চিন্তা করি যে এই মানুষটি কি, এটা এই মানুষটি পারে, এই মানুষটি এখানে যেতে পারলো, এই মানুষটির এত বাধা সত্ত্বেও আমরা আমরা ইন্সপায়ার্ড হই আসলে, ভেরি মাচ ইন্সপায়ার্ড যে তার কাছ থেকে। আমি যদিও অনেক ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু উনাদের ভালোবাসার জন্য আমার এই পথ চলা, এবং তারা পাশে আছে বলে আমরা পথ চলতে সাহস পাই। এবং সব সময় চাই রিমন ভাই সহ, রিমন ভাইয়ের মতো আরো যারা নতুন রিমন যেমন আমাদের সমাজে তৈরি হয়, রিমন ভাইরা যেমন কখনো হারিয়ে না যায়, আমরা রিমিরা যেমন বারবার আসতে সাহস পাই, তারা যেমন তৈরি হয়, রিমন ভাই চলে গেলেও আরো 100টা রিমন, 1000 রিমন যেমন বাংলাদেশে থাকে, আমরা এই প্রত্যাশা করি। সুন্দর হোক আমাদের বাংলাদেশ, আমরা ভালো থাকি, সবাই ভালো থাকি। রিমিয়া আপাকে ধন্যবাদ দিয়েই আমি অতিথিদের এই যে দীর্ঘ সময় আমাদের এই মানুষের কল্যাণ প্রতিদিনের সাথে এই বিষয় ভিত্তিক সংলাপে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আবার এমনি ভাবে কোনো একটা বিষয় নিয়ে আবার একত্রিত হব, দেশের কথা বলবো, গণমাধ্যম কর্মীদের পাশে থাকার কথা বলবো এবং তাদের সাথে থেকে তাদেরকে নিয়ে আমরা একটি সামাজিক আন্দোলন বলতে কি, যেমন রিমন ভাই উপস্থাপন করলেন যে সামাজিক আন্দোলন মানে আমরা কলম বিরতি না, সামাজিক আন্দোলন মানে একটি জায়গায় যে দীর্ঘ সময় ক্ষেপণ করে দাঁড়িয়ে থেকে অনশন করে নয়, আমাদের একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সুচিন্তিত একটি প্রতিবাদ আমাদের করতে হবে। সেই প্রত্যয় তো থাকবেই, পাশাপাশি মানুষের কল্যাণ প্রতিদিনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে সকল শ্রোতা ভাই বন্ধুগণ আমাদের সাথে রয়েছেন, আজকে যে অতিথিবৃন্দ যে মূল্যবান কথা উপস্থাপন করেছেন, এটি আমাদের কল্যাণে হোক, এটি আমাদের পাতে হোক, এবং আপনারা আমাদের যে সাথে রয়েছেন, আমাদের মানুষের কল্যাণ প্রতিদিনের এই পেজে লাইক দিবেন, শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত এখানেই শেষ করছি। সকলেই দোয়া করবেন
এবং মানুষের কল্যাণ প্রতিদিন যেন এগিয়ে যায়, এবং মফস্বল সাংবাদিক ফোরাম যেমনি ভাবে তৃণমূল পর্যায়ে মানুষের মন কাড়া শুরু করেছে, তেমনি ভাবে মানুষের কল্যাণ প্রতিদিনও যেন মানুষের অন্তরে পৌঁছে যায়, এই প্রত্যাশা ব্যক্ত করে শুভরাত্রি সকলকে। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।